দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিট দ্য পিপলে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। আজ নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট ঘোষণা করেছেন। আমরা বাজেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন আলোচক। একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক এ.কে.এম. ওয়ারেসুল করিম, সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা। স্বাগত আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা যেটা বলছিলাম যে বাজেটের ঘোষণা করা হয়েছে, আমরা সাইমা হক বিদিশা আপনার কাছে আসছি যে বিশাল আকারের একটা বাজেট ঘোষণা করা হয়েছে, 9,38,000 কোটি টাকার বাজেট। বলা হচ্ছে যে অঙ্গীকারভুক্ত অর্থনীতিকে এগিয়ে নিতে জনকল্যাণমুখী একটা বাজেট। প্রথমবারের মতো সরকার, বিএনপি সরকার দীর্ঘ একটা বিরতির পর ক্ষমতায় এসে বাজেট ঘোষণা করলো। তো এই যে অঙ্গীকারভুক্ত অর্থনীতি কতটুকু এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন, কতটুকু জনকল্যাণ সাধিত হবে? ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি একটু যে প্রেক্ষাপটে বাজেটটি উপস্থাপিত হয়েছে, অর্থনৈতিক সেই প্রেক্ষাপটটা যদি দেখি, তাহলে মোটা দাগে যদি বলি যে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় বাজেটে ব্যাপারে একটা প্রত্যাশা ছিল এবং আছে এখনো। সেটি হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং আরেকটি হচ্ছে যে অর্থনীতিতে গতি আনা ব্যক্তি খাতের বিনিয়োগের মাধ্যমে এবং কর্মসংস্থান তৈরি করা। তো এখন এই দুটো জিনিস আমরা জানি যে দুটো জিনিস অনেক সময়, এই দুটো জিনিস একসাথে করা এটা খুব একটা সহজ কাজ না, অনেক সময় পরস্পর বিরোধী হতে পারে। এখন এই জায়গাটাতে আবার যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে আমরা ব্যয় করতে চাচ্ছি, অর্থনীতিতে যদি গতি আনতে চাই, কিন্তু সেটি কিন্তু আবার আমাদের যদি দেখি যে আমাদের যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের যে ঐতিহাসিকভাবেই আমরা যেটা দেখি এবং আমরা যদি সাম্প্রতিক তথ্যগুলো দেখি, তাহলে 6.7% ট্যাক্স জিডিপি রেশিও। তো সেক্ষেত্রে আসলে আমরা আসলে কিভাবে এই দুটো লক্ষ্য অর্জন করব, সেটা হচ্ছে সামষ্টিকভাবে একটা অর্থনীতির যে দর্শনের ভিত্তিতে এই দুটো গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা ছিল আসলে আগ্রহের জায়গা। সেদিক থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে সার্বিকভাবে দেখতে গেলে অর্থনীতির এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং ব্যক্তিগত বিনিয়োগটাকে কিছুটা চাঙ্গা করবার জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে একটা জায়গায় যদি দেখি যে মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গায় যেমন ছাড় দেওয়া হয়েছে, এবং উৎসে করে যেমন 60টি পণ্যের উৎস করে ছাড় দেওয়া হয়েছে, এবং এটি মনে করা হচ্ছে যে এটি একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব আনতে পারে মূল্যস্ফীতির ক্ষেত্রে। আর অন্যদিকে যদি আমরা দেখি ব্যক্তিখাতের বিনিয়োগ, তাহলে ব্যক্তিখাতের বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় শিল্পকে উজ্জীবিত করবার জন্য কিছু প্রণোদনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিছু ছাড়ের বিষয় রয়েছে। কিন্তু সার্বিকভাবে যদি এই দুটোকে আমরা চিন্তা করি, অর্থাৎ কিছু কিছু জায়গায় জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে পূরণ করবার জন্য কিছু কাজ করা হয়েছে এবং আশাব্যঞ্জক কিছু কাজ করা হয়েছে এবং ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ব্যয়ের দিকটা এবং শিক্ষা, স্বাস্থ্য এবং এর পাশাপাশি সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই তিনটা জায়গায় আমরা বলবো যে মোটামুটিভাবে, অবশ্যই আরও প্রত্যাশা ছিল, তারপরও মোটামুটিভাবে সেই জায়গাগুলোতে নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, সেই জায়গাগুলোতে বরাদ্দ বেড়েছে। কিন্তু প্রশ্নটা আসে যে মূল্যস্ফীতির কথাটাকে যদি বলি, মূল্যস্ফীতিটা হচ্ছে এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গাটাতে যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপটা অনুযায়ী মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখার যে টার্গেটটা করা হয়েছে 7.5, সেটা যথেষ্ট কিনা। এবং সেই জায়গাটাতে যেটি বিষয়, সেটা হচ্ছে অবশ্যই আমাদের এটাও মনে রাখতে হবে যে মূল্যস্ফীতিটা শুধুমাত্র বাজেটে এবং মূসকের উপর এবং কিছু শুল্কের ছাড় এটার সঙ্গে রিলেটেড না, এর পাশাপাশি অবশ্যই মুদ্রানীতি, যেটা বাংলাদেশের সাপেক্ষে আমরা দেখেছি যে মুদ্রানীতি যে খুব ভালো পারফর্ম করছে তা না মূল্যস্ফীতির ক্ষেত্রে, কিন্তু মুদ্রানীতির যেমন একটা বিষয় রয়েছে, রাজস্ব নীতি, সার্বিক রাজস্ব নীতির বিষয় আছে, সেখানে আমরা হয়তো বাজেট বাজেটের অন্যান্য বিষয়ে আসবো। আপনি যেটা বলছিলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় একটা বিষয়, অগ্রাধিকার সরকারেরও। সাধারণ মানুষের কাছে যদি আমরা যাই, তাহলে তাদের বাজেট নিয়ে ভাবনাটা হচ্ছে আমি যে জিনিসটা কিনছি নিত্যপণ্য, সেটার দাম কমবে না বাড়বে। তো সেই প্রশ্ন সামনে রেখে যদি আপনাকে জিজ্ঞেস করি যে সরকারের এই যে তত্ত্বীয় দিকগুলো, যে উৎসে কর কমানো, এরপরে মুদ্রানীতির বিষয়গুলো এটার সাথে সম্পর্কিত, কিন্তু বাস্তব অবস্থা যে মাঠে ময়দানে তো চাঁদাবাজির ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। একজন ব্যবসায়ীকে তো অনেকগুলো খাতে চাঁদা দিতে হয়, তো তিনি তো সেটা সেখান থেকে আদায় করেন একজন ভোক্তার পকেট থেকে। এই বাস্তব অবস্থাকে আমলে নিয়ে কতটুকু সম্ভব মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন?
যে বিষয়টা সেটা হচ্ছে যে এই কারণেই বাজার ব্যবস্থাপনা অর্থাৎ রাজস্ব নীতি, মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনা। রাজস্ব নীতির বিষয়টা আমরা বাজেট থেকে বুঝতে পারছি, কিন্তু মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনা, বিশেষ করে বাজার ব্যবস্থাপনার কারণেই আমাদের দেখা যায় যে আমাদের আজকে প্রান্তিক কৃষক যে ফসল উৎপাদন করছেন আর আমি যে দাম দিয়ে সেই ফসলটা বাজার থেকে কিনছি সেটার মধ্যে কিন্তু অনেক ফারাক এবং অনেক মধ্যস্বত্বভোগী আছে। তো এই জায়গাটা একটা বিষয় যে বাজার ব্যবস্থাপনাটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তখন যেটি মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে। এর পাশাপাশি মূল্যস্ফীতিটার কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে, শুধুমাত্র যে মূসকের বিষয় সেটি না, এর পাশাপাশি যে বাজেটের আকার, ঘাটতি কিভাবে মেটানো হবে, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার বিষয়গুলো, এই সমস্ত কিছু কিন্তু মূল্যস্ফীতির সাথে জড়িত। সুতরাং মূল আসলে বিষয়টি সেটি হচ্ছে যে সার্বিকভাবে যদি দেখি যে আজকের যে বাজেট সেই বাজেট অনুযায়ী যে পরবর্তীতে যেটা হয় যে বাজেটের পরের দিন একটা আলোচনা হয় যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই ধরনের বিষয়টা হবার মতো খুব বেশি খাত নেই। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দ্রব্যমূল্যের পারও যেভাবে ঊর্ধ্বগামী, সেই ঊর্ধ্বগামী দ্রব্যমূল্যের পাতে 16 মাসে এটি হচ্ছে এখন সর্বোচ্চ মূল্যস্ফীতি। সেটির জন্য যে ব্যবস্থাগুলো রাজস্ব নীতিতে নেওয়া হয়েছে, এর পাশাপাশি মুদ্রানীতি এবং বিশেষ করে বাজার ব্যবস্থাপনায় যদি বড় ধরনের পরিবর্তন না আনা যায় তাহলে আসলে মূল্যস্ফীতিটাকে নাগালে রাখাটা কিন্তু খুবই কঠিন হবে। ব্যক্তি খাতে বিনিয়োগের একটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে সুযোগটা সম্প্রসারিত করেছে ব্যক্তি উদ্যোগের প্রসারের ক্ষেত্রে, বাট আরেকটা বিষয় তো এটাও সত্য যে করজাল বাড়ানোর উদ্যোগ হিসেবে এনবিআর ক্ষুদ্র পর্যায়ের ব্যবসায়ীদের 2000 টাকা করে কর আরোপ করেছে। তো এটা কি ব্যবসা প্রসারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে? এখন বিষয়টা হচ্ছে যে যেটা বললাম যে অনেক কিছুই কিন্তু সাংঘর্ষিক। হ্যাঁ, তা সাংঘর্ষিক কারণ আপনি যদি রাজস্ব আহরণ করতে যান, আমরা বরাবরই যেটা বলে আসি সেটা হচ্ছে করজাল বাড়াতে হবে। তো করজাল বাড়াতে হলে এখানে যে বিষয়টা, আমি 1000 টাকায় 2 টাকা, মূলত এটা খুব বিশাল একটা বিষয় নয়। তবে এই জায়গাটাতেও আমার মনে হয় যে বিষয়টা সেটা হচ্ছে এটা আসলে করজালকে বিস্তৃত করার বিষয় আছে, কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করজাল বিস্তৃত করার আরও কিন্তু বিভিন্ন পদক্ষেপ আছে। আমি এই 1000 টাকায় 2 টাকা অর্থাৎ 0.2% হারে যে টাকাটা দিতে হবে কোষাগারে, সেটাকে আমি খুব বিশাল একটা কিছু প্রতিবন্ধকতা মনে করছি না। যেটা প্রতিবন্ধকতা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের সরকার যদি ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় তখন কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহ কমে যায়, এটি যেমন একটি ব্যাপার। এর পাশাপাশি যে বিষয়টি সেটি হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা অর্থনীতির কাঠামোটাকে দেখি তাহলে কিন্তু বিনিয়োগের জন্য আমরা কিন্তু মুদ্রানীতিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি যেটি মনে করি সেটা হচ্ছে মুদ্রানীতির চেয়েও আমাদের কিন্তু ব্যবসা সহজীকরণের যে বিষয়টা, মানে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এই ইন্ডেক্সগুলোতে কিন্তু বাংলাদেশের অবস্থান কখনোই ভালো ছিল না। তো এই জায়গাগুলোতে কাজ করা দরকার। আমরা দেখেছি যে বাজেট বক্তৃতায় 2-1টা কথা এসেছে এবং একটি কথা বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে খুব দ্রুত সময়ে যাতে লাইসেন্সিং করা যায় এবং পুরো ব্যবস্থাপনাটাকে যাতে সহজ করা যায়, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেই ধরনের কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এই উদ্যোগটা যেন দ্রুত সময় যদি না হয় তখন এই কস্টটা কিছুটা হলেও কমবে। তবে ব্যাংকিং খাত এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আপনার কাছে আসছে আবার অধ্যাপক ওয়ারিসুল করিম, আপনার কাছে আসতে চাই যে বাজেট নিয়ে একটা মানুষের প্রত্যাশা থাকে, এই যে আমার পূর্ববর্তী আলোচক বলছিলেন যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকে কোন জিনিসের দাম বাড়বে কোনটার কমবে। তো এবারে সেরকম আতঙ্কিত পরিবেশে আমরা একটু অনুপস্থিতি দেখছি, বাট বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এই বাজেট বাস্তবায়ন কতটুকুই সঙ্গতিপূর্ণ, যেখানে প্রায় 2.5 লাখ কোটি টাকা 2,43,000 কোটি টাকার একটা বড় ঘাটতি রয়ে গেছে। বাজেটের অ্যাকচুয়াল ঘাটতি হবে প্রায় 4 লক্ষ কোটি টাকা যদি বাজেট ইমপ্লিমেন্টেড হয়, কারণ বাজেট স্টার্টস উইথ এক্সপেন্ডিচার হলো 9,38,000 কোটি টাকা। এখানে এডিপি আমি ধরে নিচ্ছি যে মানে যদি গড মানে আমাদেরকে সাহায্য করেন তাহলে এডিপি পুরোপুরি বাস্তবায়িত হবে না, কারণ এই এডিপি বাস্তবায়ন করতে গেলে 3 লক্ষ কোটি টাকার পুরোটা প্লাস উইথ এনি কস্ট ওভাররান আর অতিরিক্ত যে একটাও কোনো প্রজেক্টে আমরা কিন্তু অ্যামাউন্ট যা ফোরকাস্ট করি, যেভাবে এস্টিমেট করি সেই এস্টিমেটের ধারে কাছে আমরা থাকতে পারি না, তাই না? আপনি এই যে ইগুলো এমআরটি লাইনগুলোর কথা দেখেছেন যে সামনে বাকি 5টা প্রত্যেকটারই বলা হচ্ছে 97,500 কোটি টাকা করে দরকার হবে, এই যে এমআরটি যে বাকি 5টা লাইন। সো বাংলাদেশের যে প্রসেসে প্ল্যানিং প্রসেস, বাজেটিং প্রসেস, ইমপ্লিমেন্টেশন প্রসেস, এই সবগুলো প্রসেসেই একদম সেই
ব্রিটিশ, দেন ভারত, দেন পাকিস্তান, দেন বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি একই রকম ওই মুদ্রা ব্যবস্থা, মনিটারি পলিসির মধ্যে একেবারে এত বেশি অবসেসড আমরা ডক্টর সাইমা, যে ইন্টারেস্ট রেট, পলিসি রেট, যে পলিসি রেট একটা দিয়ে আপনি শ্যুট করবেন ইনফ্লেশনকে, কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলের দেয়ার আর মেনি আদার মডার্ন টুলস। এই একটা কিন্তু এটার এফিকেসি কম, বরং এটার লাভের চেয়ে লোকসান বেশি হয়, কারণ সবার তো হোম লোন নেই, সবার কিন্তু বড় বড় বড়োইং নেই। তাহলে আপনি পলিসি রেট যদি বাড়ান, যে রিক্সাওয়ালাটা যার সে অযথা বেশি টাকা দিয়ে ডিম কিনছে, বিকজ যে ডিম উৎপাদন করে ওই যে কাজী ফার্মস, তার হয়তো লোন আছে, তার লোনের উপর আপনি ইন্টারেস্ট রেট ছিল 9%, এখন ইন্টারেস্ট রেট হয়েছে 15%। সো বাংলাদেশের এটা আমি মনে করি ইউনূস স্যারের সময়, ডক্টর ইউনূসের সময় 3 জন বড় অর্থনীতিবিদ, এর মধ্যে মানে আমার টিচার ছিলেন, আই থিঙ্ক প্রায় সবাই আপনার টিচার, বাট ওয়াহিদ মাহমুদ স্যার তো আমাদের সবারই টিচার। ওনারা 3 জন অর্থনীতিবিদ মিলে কি পেয়েছেন এত মানে ইন্টারেস্ট রেটের মানে মধ্যে, দে কেপ্ট ইউজিং ইট, এবং ইন ওয়ান গো এটা মানুষ একটু একটু করে বাড়ায়, দে রেজড ইট টু 10%। এখন বিজনেস কমিউনিটি বলছে যে এটা কমাও, এটা আমরা মানে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে। সরকার এবার যেটা মানে বাজেটের সাইজ, ধরুন বাংলাদেশ ইকোনমি যে পরিমাণ মানুষ এখানে বাস করে, যদি 180 মিলিয়ন ধরেন, তাদের জন্য ইভেন শুধু সোশ্যাল সেফটি নেটেই 1.5 লাখ কোটি টাকা যেখানে যায়, আপনি টাকা বাঁচাবেন কোথায়? 1.5 লক্ষ মানে 1.44 ট্রিলিয়ন, বাট আমি ধরলাম মোটা দাগে 1.5 লক্ষ কোটি, সুদ দিচ্ছেন 1,30,000, বাস্তবে দেবেন 40-এর চেয়েও বেশি। আসল রিপেমেন্টের কথা কিন্তু আসেই নাই, কোত্থেকে দেবে? সেখানে সামহার আমাদের সে টাকা জোগাড় করতে হবে, এবং মানে টোটাল যে লোন আছে 24 লাখ কোটি টাকা, এটা আগামী 24 বছর হলেও তো দিতে হবে, তাই না? লংগেস্ট 30 ইয়ার্স। সো তার মানে গড়ে সামনের বছরগুলোতে আমাদের 1 লক্ষ কোটি টাকা করে প্রিন্সিপাল রিপেমেন্ট আছে। প্রিন্সিপাল রিপেমেন্ট কিন্তু মাস্ট অলসো কাম ফ্রম দ্য বাজেট, বিকজ এগুলো গভর্নমেন্টের ডেট। শুধু ইন্টারেস্ট এক্সপেন্সটা মানে রিভলভিং এক্সপেন্সে ঢুকিয়েছে সরকার, প্রিন্সিপাল রিপেমেন্টের কোনো কথাবার্তা নেই। আচ্ছা, তারপর আপনি সরকার পরিচালনা, যে নিউ পে স্কেল যদি আপনি বাস্তবায়ন নাও করেন, স্টিল নিয়ারলি 90,000 কোটি টাকা এখন বেতন ভাতা খাতে আমাদের দিতে হবে। তো এটা তো রেগুলার একটা ইনক্রিমেন্ট আছে, আমি যদি প্রমোশন নাও পাই 7-8% বেতন বাড়ে। সো আমি দেখতে পাচ্ছি তাহলে 1,40,50 প্লাস 1,20,30 প্লাস এখানে আরও 1 লক্ষ, এরপর আপনার স্বাস্থ্যে কমপক্ষে হলো 60-70 হাজার কোটি, কৃষিতে 60-70 হাজার কোটি টাকা দরকার, এডুকেশনে আরও। সো কৃষি, শিক্ষা, স্বাস্থ্য তিনটাতে আপনি ধরুন 3-7-21,000, মানে 2,10,000। সো ইজিলি 8 লক্ষ 9 লক্ষ কোটি টাকা খরচ কিন্তু করার কথা। প্রবলেম আমার সেটা হলো আপনি ফিনান্সিং কীভাবে করছেন। আপনি ট্যাক্স যদি বাড়ান, তাহলে আপনি আবার ইউ আর শুটিং দ্য ভেরি গ্রোথ দ্যাট ইউ ট্রাই টু স্টিমুলেট। বুঝতে পেরেছেন? আপনি যাতে বড় হতে পারেন, সেজন্য আপনার মানে মিনিমাম 18 বছর 19 বছর মোটামুটি আপনার মা হিসেবে যত্ন নিয়েছেন। এবং ওই সময় যদি আপনার উপর কাজের বোঝা, ফুল টাইম চাকরি, ঘরের চোর্স, এগুলো যদি ওই সময় চাপিয়ে দেওয়া হতো, আপনি এখন কিন্তু একা একা অনেক 3 জনের কাজও করতে পারবেন। ইউ আর নট গ্রোন আপ, ইউ হ্যাভ এ জব, ইউ হ্যাভ মানে ডেভেলপড ইউর ইকোনমিকে ওই টাইমটা দেওয়া হচ্ছে না। যদিও ইটস এ 54-year-old ইকোনমি, কিন্তু ইকোনমি তো গ্রোয়িং, তাই না? আমরা 700-800 কোটি টাকার বাজেটের থেকে এখন 7-8 লক্ষ কোটি টাকার বাজেট এসছে। কিন্তু বাজেটের আকার তো বাড়বে সময়ের সাথে সাথে, কিন্তু আবার এটা কিভাবে যে স্বাধীনতার আমরা 54 বছর পার করেছে, আমাদের যদি সমসাময়িক দেশগুলোর দিকে তাকাই, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, তারা তো একই সময়ে অনেক উন্নয়ন, হ্যাঁ, তাদের দেশে কয়েকটা ইউনিক ব্যাপার ছিল। আমাদের মতো গভর্নেন্স এত মারাত্মক রকমের ফেলিওর ছিল না, আমাদের তো একটা ডিসফাংশনাল গভর্নমেন্ট ছিল। এখনও এনবিআর, দুদক, ইভেন অনেক ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট, সেন্ট্রাল ব্যাংক আপনি কি দেখতে পাচ্ছেন এখন? আমি ডক্টর ইউনূসের পিরিয়ডটা ছাড়া এর আগে গভর্নরও ছিলেন, ডেপুটি গভর্নর ছিলেন, ব্যাংকিং ছিলেন, কিন্তু কিছুদিন আগে আপনি সিটির এমডি এই যে মানে মাস্টার আরিফিন বলেছেন না যে আমাদের 2টা সেন্ট্রাল ব্যাংক, আমরা মিনিস্ট্রিতে গিয়ে একটা এটা ইদার মানে ওই যে অর্থ বিভাগ ওর সেন্ট্রাল ব্যাংক, ওর প্রাইম মিনিস্টারের আবার ওই যে প্রাইভেট সেক্টর একজন অ্যাডভাইজার ছিলেন। উনি গেলে আব্দুর রউফ চৌধুরী ছিল বোধহয়, আব্দুর রউফ চৌধুরী কাজুমাজু শুরু করেন। উনি বলেন যে এখানে আমি শহর বানাবো, এখানে 15,000 কোটি টাকা দাও। আইএফএসি ব্যাংক বলছে আইএফএসি বন্ড ছাড়ো। মানে এই যে একটা চক্র বাংলাদেশের অর্থনীতিটাকে কন্ট্রোল করতো, সাথে এনার্জিতে তো মানে এনার্জি আর এনার্জি থাকে নাই, এনার্জি হ্যাজ বিকাম অ্যানার্কি, অরাজকতা ছিল, তাই এখনও আছে। এবং আমরা টেনে যেতে হচ্ছে ডক্টর ইউনূসের সময় শুধু আদানিকেই মানে আউটস্ট্যান্ডিং ডিউজ পে করা হয়েছে $80 মিলিয়ন। আমরা যদি আলোচনা একটু স্পেসিফিক এখন করি, স্পেসিফিক আসুন,
সাইজ বড় মানে এক্সপেন্ডিচার দিকে অসুবিধা নেই, ট্যাক্সটা বেশি। কেন বেশি? ওই যে 2,000-2,500 টাকা যে পার্সেল ট্যাক্স, যে আপনার দোকানের উনি ধরেই নিচ্ছেন যে আপনি প্রফিটেবল বিজনেস। তাহলে সাইমা কেন এই যে মিনিমাম ট্যাক্সেবল ইনকাম থ্রেশহোল্ড কেন 3,75,000 আর 4 লক্ষ যাই হোক না কেন? এর অর্থ হচ্ছে যে সবার আয় নেই, তাহলে ওই দোকানদারের আয় কোথায়? আপনি অ্যাক্রস দ্য বোর্ড, আমি জানি যে এর মধ্যে 90%কে ওনারা আওতার মধ্যে আনতে পারবেন না, মানে গডস ব্লেসিং, কিন্তু যদি আপনি থিওরিটিক্যালি অনেস্ট হন, ইফ ইউ রিয়েলি মিন হোয়াট ইউ সে অ্যান্ড সে হোয়াট ইউ মিন, তাহলে আপনি সবগুলো বিজনেসকে এর আওতায় আনার কথা। ওই যে মানে ভ্যানে করে যে সবজি বিক্রি করে সে থেকে শুরু করে যে আবার বুট পালিশ জুতা পালিশ করে, এদের পক্ষে 2,500 টাকা কি দেওয়া সম্ভব? আর কেন দিবে? সে যে এমপ্লয়েড, কাইন্ডলি এটা দেখুন। কিন্তু সরকার তো রাজনৈতিকভাবে বাজেট ঘোষণা করে, প্রতি বছর বাজেটে রাজস্বের যে লক্ষ্য ধরা হয়, এখন পর্যন্ত যেগুলো লক্ষ্য ধরা হয় সব তো রাজনৈতিকভাবে। এনবিআর এর সক্ষমতা আছে কিনা সেটা কি আমলে নেওয়া হয়? আমরা অ্যাচিভ করতে পারি, কিন্তু এই পথে না। সেটা কোন পথ? সেই পথ হচ্ছে ইউ লোয়ার দ্য ট্যাক্স ফার্স্ট। আপনাকে যে বললাম, আপনাকে বার্ডেন প্রথমে কমাতে হবে, যে ও এখন ছোটো, ও এখন এগুলো পারবে না। আপনাকে উই অ্যালাউ ইউ টু গ্রো, কারণ দেয়ার ইজ এ কস্ট বেনিফিট অ্যানালিসিস অফ ট্যাক্স অ্যাভয়েডেন্স। আমার যদি হিউজ ট্যাক্স আসে, তখন আমি আপনার সাথে বিভিন্নভাবে নেগোশিয়েট করার চেষ্টা। আমার ট্যাক্সই যদি কম আসে, আমি দেখবো আপনাকে ঘুষ দিয়ে আমার লাভ কী, আমি এটাকে বরং ট্যাক্স দিয়ে দেবো। খেয়াল করুন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে টিউশন ফি কম, টিউশন ফি মাফের জন্য কেউ আসে? জিজ্ঞেস করুন, উনি তো প্রফেসর ছিলেন। টিউশন ফি কম, এটা এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট জন্য কেউ আসবে না, কিন্তু নর্থ সাউথে আমাদের টিউশন ফি কম্পারেটিভলি বেশি, সেজন্য অনেকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চায়। তাহলে আপনার কাছে এনবিআর এর কাছে সে আসবে, ওই জন্য এখনও জিনিসটাকে কমপ্লেক্স করে রাখুন, জিনিসটাকে হাই রাখুন। ট্যাক্স রেটটা যদি আপনি আমাদের মানে একটা প্রস্তাব ছিল যে এটা আমাদের মানে আই ওয়াজ পার্ট অফ দ্যাট যে 19% শুড বি দ্য গোল। এটা অনেকের কাছে মানে, কিন্তু ব্যবসায়ীরা কেউ এটা খারাপ বলেনি। যতগুলো চেম্বারের সাথে কথা বলেছি, ইভেন এনবিআর এর মেম্বাররা বলেছে যে আপনি যদি এটা 19 না, ইভেন 25-এও যদি নামিয়ে আনতে পারেন, তাহলে অনেকে আরও বেশি ট্যাক্স দিতে চাবে, কারণ তার বার্ডেনটা কম হবে। দেখুন, বাংলাদেশে টেলিকম ব্যবসা, ব্যাংকের ব্যবসা, এগুলো কি হারাম ব্যবসা? এগুলো কি ক্যানাবিস? তাহলে তাদের ট্যাক্স কেন 45%? কারণ একটাই কারণ, গ্রামীণ ফোনের কাছে আপনি একসাথে পাচ্ছেন। ও এর ওই যে রবিনহুডের মতো। রবিনহুড কী করতো, যে ওর কাছে একটা মানে এক ঝুড়িতে অনেকগুলো টাকা পাওয়া যাবে, লুট করে এনে। এখন আমি যে বিষয়ে বলছিলাম যে রাজনৈতিকভাবে রাজস্বের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয় এনবিআরকে, এনবিআর সেটা সম্প্রসারণের নানা উদ্যোগ নেয়, সম্পদ কর বসানোর একটা উদ্যোগ ছিল, পরে সেটা রাজনৈতিকভাবেই বাস্তবায়িত হয়নি। এই প্রসঙ্গে আসছে আপনার কাছে সাইমা হক বিদিশা, যে বিষয়ে বলছিলেন যে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে যে অনাস্থা তৈরি হয়েছে এই খাতে। সাম্প্রতিক সময়ে আমরা ইসলামী ব্যাংক নিয়ে যে অস্থিরতা দেখছি, এক সপ্তাহের ব্যবধানে 4,000 কোটি টাকারও বেশি যদি একটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়, শুধু সেই ব্যাংক না, অন্যান্য ব্যাংকেও কি এর প্রভাব পড়বে না? এই খাতে কি অস্থিরতা আরও বাড়বে না? যেখানে এই বাজেটে সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপও আমরা দেখছি, 36,000 কোটি টাকার মতো বরাদ্দ রয়েছে। তো আসলে সরকারের পদক্ষেপটা কোন দিকে যাচ্ছে? একটা বিষয় আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা যদি 24 সালের জুলাই মাসের পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তখন যে পরিস্থিতি ছিল, মানে ব্যাংকিং খাতে সম্পূর্ণরূপে ভঙ্গুর দশা, সেখান থেকে কিছুটা হয়তো একটা গোছানো গেছে, কিন্তু এরপরও এখনও যদি আমরা দেখি, এখনও কিন্তু এটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারিনি, এবং ঘুরে দাঁড়ানোর থেকে অনেক দূরে আছে। এবং সেদিক থেকে যদি আমরা বলি যে আমাদের তো একটা তো হচ্ছে যে আমাদের নন পারফর্মিং লোনের অবস্থায় যদি দেখি, সেটি একটা মারাত্মক একটা আকার ধারণ করেছে, এবং সেটার পাশাপাশি আবার অন্য অন্য যে জায়গাগুলো আছে আমাদের লিকুইডিটির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে শর্টফল আছে। এখন আমাদের একটা বিষয় আমার মনে হয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাজেট ঘাটতি মেটানোর বিষয়টা যখন আমরা কথা বলি, আমাদের কিন্তু সবসময় আমাদের একটা বিষয় থাকে যে একটা বিশাল বাজেট ঘাটতি। আমি একটা বিষয় একটু বলবো যে বাজেট ঘাটতি কিন্তু আমরা 5% জিডিপিরও দেখেছি। বিষয়টা যতটা না ঘাটতি, তার চাইতে বেশি যে ঘাটতিটা আসলে মেটানো হচ্ছে কিভাবে। হ্যাঁ, আমি মনে করি যে ব্যয় করার দরকার আছে, হ্যাঁ, এবং আয় বাড়ানোরও দরকার আছে। এবং এখানে হয়তো আমি একটু দ্বিমত করছি, এবং আয় বাড়ানোরও আমাদের
আমাদের এখন দরকার আছে। কিন্তু যেটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের ঘাটতিটা যেটা হচ্ছে, সেখানে ঘাটতিটা কিন্তু আবার মূল্যস্ফীতি বাড়াতে পারে, এবং ঘাটতিটার জন্য কিন্তু আবার যে সুদটা, সে সুদের বোঝাটা কিন্তু আবার পরবর্তী বছরে পড়বে। এটাই হচ্ছে আসলে মূল আমাদের কনসার্নের জায়গা। সেই জায়গাটাতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আসলে ব্যাংকিং খাত ছাড়া আমাদের পুঁজিবাজার বলুন বা অন্যান্য যে জায়গাগুলো আছে, অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে ব্যবহার করি না। এবং সেই জায়গাগুলোতে একটু দেখার দরকার আছে। বৈদেশিক খাতের যে ঋণ, সেই বৈদেশিক খাতের ঋণের বিষয়টাতেও আমাদের কিন্তু একটু দেখবার বিষয় আছে যে বিভিন্ন ধরনের, আমরা যেটাকে বলি যে লো হ্যাঙ্গিং ফ্রুটস, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছোট ছোট কিছু, কিন্তু যদিও এটা একটা বিশাল আকারের না, কিন্তু অনেকগুলো ছোট ছোট কর্মসূচি বা ছোট ছোট ঋণের প্রস্তাব, সেই বিষয়গুলো কিন্তু আমাদের বাজেটটাকে অ্যাকোমোডেট করতে সাহায্য করতে পারে। তো এই বিষয়টা যে ঘাটতি অর্থায়নটা কিভাবে হবে, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বর্তমানে আসলে আমি বলবো যে এবছরের বাজেটের যে বিষয়টি, সেটি হচ্ছে আমি ট্যাক্স বাড়ানোর ব্যাপারে আমি যেটি মনে করি যে আমাদের কর জালকে আমরা যদি দেখি যে 18 কোটি মানুষের দেশ যদি বলি, তাহলে এখানে আমাদের টিন সার্টিফিকেট আছে 1 কোটির কিছু বেশি, আর আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয় 40-45 লাখ। এখন এই সংখ্যাটা যদি আমরা দেখি, তার অর্থটাই হচ্ছে, তার মানে তো আমাদের হিসাব করলে দেখা যায় হয়তো 32,000 টাকার মতো ইনকাম পার মান্থ। হ্যাঁ, তো হ্যাঁ, 32,000 টাকা খুব বেশি না, কিন্তু তারপর একেবারে মিনিমাম লেভেল অফ ট্যাক্সেশনের মধ্যে কিন্তু মানুষকে আনা দরকার। আরেকটা বিষয় আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই 32,000-এর মানুষ না, আরও অনেকেই আছেন কিন্তু যাদের মাসিক আয় হয়তো 1 লাখেরও উপরে, কিন্তু তারা করজালের মধ্যে নেই। বিষয়টা কিন্তু ওই জায়গাটাতে। এবং সেখানে আপনি যদি দেখেন, আমাদের কিন্তু ঢাকা, চিটাগং বা এরকম বড় বড় শহরগুলো নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি, বা আমরা দেখি যে আমরা ট্যাক্স আসছি ওই জায়গাগুলো থেকে। কিন্তু আরও কিন্তু শহর আছে, আরও কিন্তু জেলা আছে যে জায়গাগুলোতে আসলে কর দিতে পারে এবং ভালোভাবেই দিতে পারে। 30-35 হাজার যার অ্যানুয়াল মানে মান্থলি ইনকাম, আমি তার কথা বলছি না, 1 লাখ টাকা মান্থলি ইনকাম, সেরকম মানুষও কিন্তু আছে যে অনেক ক্ষেত্রে তারা কর দিচ্ছে না। তা না হলে এই সংখ্যাটা তো আমরা দেখতাম না। তাহলে এনবিআর এর দুর্বলতা কোথায়? এটা আদায় হচ্ছে না কেন? এটাই তো এনবিআর এর দুর্বলতা, যে কর কিন্তু আদায় করার ব্যবস্থাটা তাদের করতে হবে। কিন্তু তাদের তো প্রাতিষ্ঠানিক নানা সক্ষমতার সেটা অভাব থেকে তো রয়েছে। বের হয়ে আসতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, সরকার সেটা যদি না হচ্ছে চায় তাহলে কি এনবিআর পারে? সরকার এনবিআর এর সক্ষমতা, একটা বিষয় হচ্ছে যে সদিচ্ছা থাকাটা কিন্তু জরুরি। হ্যাঁ, এখন সদিচ্ছার মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে যে এনবিআর এর ক্ষেত্রে, আমি এনবিআর বলতে চাই না, অবশ্যই এনবিআর এও দক্ষ লোক আছেন এবং সৎ মানুষ আছেন এবং যারা কাজ করছেন এবং ভালো সংস্কার করছেন, কিন্তু এনবিআর এর পুরো ট্যাক্স প্রশাসনের ক্ষেত্রে যদি বলি, কর ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, যে কয়েকটা জিনিস আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এখানে অনেক সময় দেখা যায় যে ব্যবসায়ীরা, তারা অনেক সময় এবং এমনকি ব্যক্তি খাতেও যারা রয়েছেন, তারা অনেক সময় কর প্রদান করতে অনীহার একটা কারণ হচ্ছে যে উন্নত দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু নর্ডিক কান্ট্রিগুলোতে, এই আলোচনাতে আমরা থাকছি। একটা ছোট বিরতি সময় হয়ে গেছে, বিরতির পর আবার আসবো। প্রিয় দর্শক, মিট দ্য পিপল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, আবারও স্বাগত মিট দ্য পিপল অনুষ্ঠানে। কথা বলছিলাম সমসাময়িক বাজেটের নানা বিষয় নিয়ে। অধ্যাপক ওয়ারেসুল করিম, আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম যে রাজস্ব ঘাটতি নিয়ে, এনবিআর এর সক্ষমতার নানা বিষয় নিয়ে। তাহলে রাজনৈতিকভাবে যদি এনবিআর এর উপর রাজস্ব লক্ষ্য চাপিয়ে দেওয়া হয়, তাহলে এনবিআর এর সক্ষমতার বিষয় বলছি। আবার এই রাজস্ব ব্যবস্থাপনায় ত্রুটিগুলো আসলে মোটা দাগে কি কি? ত্রুটি নাম্বার 1, যে আমরা পুরো দেশের সব অ্যাডাল্ট, মানে যারা ট্যাক্স পে করতে পারে, এই ট্যাক্সেবল পপুলেশনকে আমরা আনতে পারি না এক জায়গায়। এখানে আমাদের এনআইডি আছে, আবার টিআইএন আছে। আপনি দেখুন ইউএসএ, সেখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এসএসএন, নিউজিল্যান্ডে আইআরডি নাম্বার, ইংল্যান্ডে এনআইএস নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স। অর্থাৎ একটা নাম্বারে আমাদের এত কষ্ট করে আমরা এনআইডি করলাম, প্রায় সবার এনআইডি আছে, কিন্তু ভোটার আইডি কার্ড আছে 12,77,00,000 মানুষের। আবার আপনি আলাদা টিন করার দরকার কি? আপনি বললেন যে এনআইডি নাম্বার, টার্ন ইট ইনটু এ টিন নাম্বার, তাই না? আপনি ট্যাক্স দিতে হবে এমন কোনো কথা নেই। যার এসএসএন আছে সে তো তার ইনকাম না থাকলে ট্যাক্স দেওয়ার দরকার নেই। তাহলে এটা স্টেপ নাম্বার 1, যে কনভার্ট। এটা আমি মনে করি গভর্নমেন্টও কিন্তু ওইদিকে যাচ্ছে, তারা অন্য নাম দিয়েছে, ইউনিভার্সাল, আই থিঙ্ক ইউনিভার্সাল সোশ্যাল আইডি নাম্বার অর সামথিং, বাট হোয়াট এভার ইউ কল, রেজিস্ট্রি, সোশ্যাল রেজিস্ট্রি। হ্যাঁ,
সো আপনি মানে রোজ ইন এনি নেম, তাই না, হোয়াট এভার ইউ কল ইট, অ্যাজ লং অ্যাজ আমার ওই বিড়ালটা ইঁদুর মারে। আমার দরকার 12,77,00,000 লোকের এনআইডি আছে, এবং এই কষ্টটা আমি করেছি 2008 থেকে ওই যে ফটো আইডি করতে গিয়ে এটাকে আমি টিনে কনভার্ট করলাম। আর যত বিজনেস আছে এখন শুরু হয়েছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিআইএন, অথবা ট্রেড লাইসেন্স, অথবা রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু বিজনেসগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তার বাইরেও আপনি প্রয়োজন হলে, এজন্য দরকার ছিল 1 থেকে 2 বছর, যেটা বলছিলাম যে আপনাকে বড় হওয়ার সুযোগ দেয়া, 1 থেকে 2 বছরের একটা কর্মকৌশল দরকার ছিল। এটা মনুমেন্টাল ওয়ার্ক, যে আমরা বাংলাদেশের সবগুলো বিজনেসের আমরা জানবো সংখ্যা, অ্যাটলিস্ট ওনারের নাম জানবো, বিজনেসের ওনারের তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত এটা জানবো, তারপর সবগুলো প্রপার্টি, যে প্রপার্টিগুলো থেকে ইনকাম হয়, সব দোকান হোক আর রেজিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, সেমাই কমার্শিয়াল হোক, তাই না, মাংসের দোকান, যে দোকান, আপনি যে সমস্ত ওই যে খানা জরিপ হয়তো আপনারা তো ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে তো করেন, মানে সেগুলোর থেকে আপনি ওনারের নামটা কানেক্ট করবেন। তাহলে এখন তো জন্ম নিবন্ধনেই কিন্তু বাবা মা ওই যে ব্রিজিং করতে পারে, যে মিলতে হয়, মানে ওই যে ফ্যামিলি ট্রি, তাহলে আপনি কানেক্ট করে ফেললেন আমার প্রপার্টিজ, আমার দোকান, এর সাথে আমার যদি ব্যাংকে ডিপোজিট থাকে ওখানে তো একই সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ওই নাম্বারটা যাচ্ছে, আমার শেয়ার ওনারশিপ, আমি শেয়ারের মালিক, আমি কোম্পানির মালিক, আমি ডিরেক্টর, আমার নামে ব্যাংকে যদি কোনো এফডিআর থাকে ইত্যাদি, সব জায়গায় কিন্তু এটার আছে। এবং অটোমেটিক আপনি ট্যাক্স যখন জমা দিতে যাবেন, সেই আপনার প্রম্পট করে করে জিজ্ঞেস করবে যে ডু হ্যাভ এনি টার্ম ডিপোজিট, ডু হ্যাভ এনি স্টক ইনভেস্টমেন্ট ইন স্টকস অ্যান্ড বন্ডস, ডু হ্যাভ এনি ইনভেস্টমেন্ট ইন মানে ওই যে রেন্টাল প্রপার্টি, অথবা কোনো আদার বিজনেস, কোনো কোম্পানি। আপনি আপাতত যদি সে মিথ্যা বলতে দেন, তারপর আপনার ট্যাক্স অডিট ইমপ্রুভ করতে হবে। আর এগুলো সব করার জন্য যে পরিমাণ লোকবল ইনিশিয়ালি দরকার, এটা ঠিক যে আমাদের ট্যাক্স কালেক্ট করতে হবে ফেসলেস। ওরা বলছে যে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স অফিসিয়াল এদের মধ্যে কোনো পার্সোনাল কন্ট্যাক্টের দরকার নেই। বাট এই গ্রাউন্ডটা, আমার যে ইনফ্রাস্ট্রাকচার, ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচার রেডি করার জন্য তো আমার মানুষ লাগবে। এই যে ধরুন এই জরিপটা কে করবে, হাজার হাজার ছেলে মেয়ে দরকার আমার, যে আমি কম্পিটেন্ট মানুষ, অডিট ফার্ম দরকার, যে এগুলোর এই যে যত প্রপার্টি আছে এগুলোর একটা ফেয়ার রিজনেবল রেন্টাল ইনকাম আপনি বুঝতে হবে। যে আপনি ধরুন বাসা ভাড়া আপনি বলবেন আমি তো স্যার এই বাসা ভাড়া পাচ্ছি না, আমি 4,000 বাসা খালি, আমি বলবো না এটার ইকোনমিক রেন্ট হচ্ছে 40,000, ওইভাবে আমি অ্যাসেস করব। এগুলোর সাথে যদি আমি ডিজিটাল অ্যাক্টিভিটিসটা অ্যাড করি, হ্যাঁ, ডিজিটালাইজেশন তো হলো শুধু জমা দেওয়াটা, আপনি গো অনলাইন এন্ড ইউ এন্টার ইউর, সেটা তো হচ্ছে না, এটা তো সেটা না হওয়ার কারণটা কি? এখন তো এখন তার ম্যানুয়ালি মানে পেপার রিটার্ন নিচ্ছে না। আমি মনে করি দুটাই, কারণ আমেরিকার মতো জায়গায় কিন্তু আপনি পেপারেও রিটার্ন জমা দিতে পারেন, আবার অনলাইনেও দিতে পারেন। কেন দরকার এটা আমি বলি, যেখানে আমাদের এত মানুষ অশিক্ষিত, আমাদের ইউএসএ দেখতাম যে আমাদের স্টুডেন্টরা এটা ভলান্টারি ওয়ার্ক হিসাবে করতো। এপ্রিলের 15 তো ট্যাক্স টাইম, এর আগে 1-1.5 মাস ওরা ওয়ালমার্ট সব বিভিন্ন জায়গায় বসতে, যে ইটস কাইন্ড অফ, আমরা যেমনি ব্লাড ডোনেট করতে যাই, ওরা ওইভাবে আপনার গরিব মানুষের, ধরুন যারা চাকরি নেই, এদের ট্যাক্স রিটার্ন জমা করে দেওয়া, এটা ওদের একটা চ্যারিটি। এই প্রসঙ্গে শেষ করতে চাই যে চলতি অর্থ বছর শেষে যদি 1.25 লাখ কোটি টাকার মতো একটা ঘাটতি থাকে, আগামী অর্থ বছরের অবস্থা কি দাঁড়াতে পারে? এই অর্থ বছর শেষে আমি অন দ্য রেকর্ড বলছি, আমি আই হোপ যে এটা না হয়। সরকারই বলছে 3 লাখ কোটি টাকা, মানে 2,40,000 কোটি টাকা লোন হবে, আমি বলছি আবার 4 লাখ হবে, কারণ রেভিনিউ তো 6,95,000, কেউ বলছে না এটা আর্ন করতে পারবে, কারণ বিজনেস তো গ্রো করছে না, অ্যাকচুয়ালি ডিক্লাইন করছে, এক্সপোর্ট কিন্তু ডিক্লাইন করেছে। সো আপনি এই যে সামাজে বললেন যে আমাদের মানে এটা ঠিক, উই নিড টু স্পেন্ড, আমি স্পেন্ডিং নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু স্পেন্ডিং কি কোয়ালিটি দিয়ে জাজ করবেন না স্পেন্ডিং মানে কোয়ান্টিটি, ভলিউম অফ স্পেন্ডিং। আবার আসবো আপনার কাছে। এই যে রাজস্ব খাতের যে চরম বাস্তবতার কথা বলছিলাম, এমন অবস্থার মধ্য দিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা কতটুকু? এখানে আমি যেটা বলবো যে প্রবৃদ্ধির সাথে কিন্তু মূল্যস্ফীতি, আবার 7.5% মূল্যস্ফীতি, এই দুটো হচ্ছে আসলে, দুটোকে যদি এক করি সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। এবং সেই জায়গাটা দুটো কিন্তু সাংঘর্ষিক। এবং এই দিক থেকে যদি বলি, যদি আমাদের বর্তমান বাস্তবতায়, এবং এদিক থেকে যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে একটু কথার আমি একটু প্রসঙ্গটা একটু শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে যে আমরা শুধু ব্যয়ের সংখ্যাটা দেখি, হ্যাঁ, এবং সেই সংখ্যাটাই অর্জন করা যায় না, সেখানে গুণগত মান তো আরো পরের কথা। হ্যাঁ, তো এখন আসলে মূলত হচ্ছে যে ফান্ডামেন্টাল সংখ্যাটা অ্যাচিভ করা নিয়ে আসলে তর্ক হচ্ছে, এবং বিষয় হচ্ছে এখানে যেটি বিষয় সেটা হচ্ছে যে
সঠিকভাবে পরিবীক্ষণ করা দরকার এবং বছরে কয়েকবার, এটা আমরা অনেক সময় বলি যে হয়তো 3 মাস পর পর একেবারে এটা ইন্টারনালি হোক, কিন্তু একেবারে মন্ত্রণালয় ভিত্তিক প্রকল্প ভিত্তিক যাচাই বাছাই করে দেখা যে কেন আসলে সমস্যাগুলো কোথায়, কেন টাকাটা খরচ করা যাচ্ছে না বা প্রকল্পের অগ্রগতি হচ্ছে না, তারপরে সেটাকে রেকটিফাই করবার জন্য পরবর্তীতে আবার দেখা হোক, যে যাতে করে পুরো বছরের শেষে একটা আমরা ইতিবাচক চিত্র দেখতে পাই। এখন এটি হচ্ছে শঙ্কার দিকটা। আর আরেকটা দিকটা যে গুণগত মানের বিষয়টা কিন্তু নিশ্চিত করার ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে যে প্রকল্পগুলো যখন নির্ধারিত হয় সেটির বিষয়টাই আসলে গুণগত মানের বিষয়টার সাথে সবচেয়ে সংশ্লিষ্ট, এবং প্রকল্পগুলোর যৌক্তিকতা সেই বিষয়গুলো নির্ভর করে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যে পয়েন্টগুলোর কথা বলছিলেন সেটা হচ্ছে যে আসলে আমাদের মূলত আমাদের রাজস্ব ঘাটতির যে বিষয়টা রয়েছে, সেই রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে জিডিপি প্রবৃদ্ধির কথা যেটি বলা হচ্ছে সেটার একটা বিষয় হয়তো পসিবল খুব বেশি, সেখানে বিষয়টা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির যে 6.5%, সেটা একেবারে অস্বাভাবিক না। এটা আমরা যদি দেখি যে প্রবৃদ্ধি এমন একটা বিষয়, সেটা তো হচ্ছে গত বছরের থেকে পরের বছরে, সুতরাং প্রবৃদ্ধিটা কিন্তু অর্থনীতির কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কারণেই কিন্তু কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, যাতে ছাড় দেওয়ার ফলে অর্থনীতির চাকাটা কিন্তু যাতে একটু দ্রুত, যেখানে আমাদের রপ্তানি আয় হুমকির মুখে, যেখানে বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ নেই, নতুন ব্যবসার উদ্যোগ শুরু করতে গেলে 18 থেকে 56 রকম কাগজ লাগে রকম ভেদে, অথচ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গেল 1.5 দশক ধরে এটা পেপারলেস করার নানাবিধ উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়নের হার অত্যন্ত নিম্ন গতির। তো এমন অবস্থায় নতুন বিনিয়োগ কিভাবে আসবে? আবার এই বাজেটের কথা যদি বলি তাহলে দেখবো যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে নানা ক্ষেত্রে উৎসে কর ছাড় দেওয়া হয়েছে। তো এই উৎসে কর ছাড় নিয়ে একজন ব্যবসায়ী কিভাবে এই এমন জটিলতার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবে? এখন বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে যে শুধুমাত্র বাজেটের মাধ্যমে আমরা কিন্তু সব বিষয় কিন্তু এখানে সলভ করা যাবে না। বাজেট হচ্ছে একটা বরাদ্দের বিষয়, কিন্তু এর পাশাপাশি কিছু নীতি নির্দেশনা। এখানে আমরা যেটা বাজেট বক্তৃতায় একটা জিনিস যেটা দেখেছি, যেটা আমি প্রথমে বললাম যে ব্যবসাটাকে সহজ করা, ব্যবসাটাকে সহজ করা, দ্রুত করা, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি, এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় কস্ট। ইন্টারেস্ট কস্টটা কিন্তু সবচেয়ে বড় কস্ট না, আমি মনে করি সেটা। তো ওই জায়গাটাতে যে বিষয়টা হচ্ছে 6.5 প্রবৃদ্ধি, কেন একটা বিষয় হচ্ছে যে আমি এটা জটিল, এটা কঠিন, কিন্তু এটা অসম্ভব না, সেটাই বলতে চাচ্ছি। যে বিষয়টা কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রেখে, নিয়ন্ত্রণে রেখে এই প্রবৃদ্ধিটা অর্জন করা, এবং বর্তমান যে রাজস্ব বাস্তবতা সেখানে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যেহেতু গত বছরের আমাদের এবং গত 2 বছরে আমাদের প্রবৃদ্ধির এবং কয়েক বছরে আসলে প্রবৃদ্ধিটা কিছুটা নিম্নগামী, সুতরাং প্রবৃদ্ধির কথা যখন আমরা বলি তখন সেটা একটা ব্যাপার, একটা স্ট্যাটিস্টিক্যালি সেটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় যেহেতু অর্থনীতির ক্ষেত্রে আমাদের কিছু প্রণোদনার বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেই প্রণোদনাগুলো নিয়ে অবশ্য কথা আছে, যে 60,000 কোটি টাকা যে প্রণোদনার কথা বলা হচ্ছে, যে সেটা আবার আমাদের বর্তমান যে ব্যাংকিং খাত সে বিষয়ে আমার কিছু দ্বিমত আছে, যে এত বড় আসলে স্টিমুলাস প্যাকেজের জন্য এখন আমরা প্রস্তুত ছিলাম কিনা, এবং আমার মনে হয় যে এটা ফেজ বাই ফেজ দেওয়াটা যৌক্তিক ছিল। তবে এখানে বন্ধ কারখানাগুলো চালু করার এবং বিভিন্ন জায়গায় বড় শিল্প, ছোট শিল্প সেগুলোকে চালু করবার জন্য, এবং মূলত সহজ শর্তে ঋণ, সেই বিষয়গুলো, এবং এগুলোর একটা পরিকল্পনার একটা লজিক হচ্ছে যে সহজ শর্তে যদি ঋণ দেওয়া হয় তাহলে অন্তত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মূলধন, সেই জায়গাটাতে কিছু সুবিধা দেওয়া, এবং সেটা হয়তো উদ্যোক্তাদেরকে সাহায্য করবে নতুন বিনিয়োগ করতে। কিন্তু এক্সিস্টিং যারা বিজনেসম্যান তাদেরই তো নানা অভিযোগ, জ্বালানি সংকট, সড়ক অবকাঠামো এগুলোর সংকট, রপ্তানি ধারায় যে নিম্নমুখী, এমন অবস্থার মধ্যে সেই উদ্যোগ কি কতটুকু সফল হবে বলে মনে করেন, যেগুলো বন্ধ হয়ে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে জ্বালানি সংকটটা, জ্বালানি, বিদ্যুৎ, অর্থাৎ অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জের জায়গাটা। কারণ একটি হচ্ছে ঋণের জায়গাটা, আরেকটা যে বারবার যে কথাটা আসে সেটা হচ্ছে ব্যবসাটাকে সহজ করা, এবং ব্যবসাটাকে সহজ করার জন্য দুটো বিষয়, একটা হচ্ছে মোটা দাগে যদি বলি, একটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, সময় ক্ষেপণ এই বিষয়টা, এবং পুরো প্রক্রিয়াগত যে সমস্যাগুলো সেগুলো, আর দ্বিতীয় হচ্ছে অবকাঠামোগত সমস্যাগুলো। এই দুটো জায়গায় যদি গতি না আসে তাহলে আসলে ব্যক্তিখাতে যে বিনিয়োগ সেটা শুধুমাত্র মুদ্রানীতি বা রাজস্ব নীতি দিয়ে আসলে হবে না। তবে
কিছু কর ছাড়গুলোর মাধ্যমে, এবং আমরা যদি দেখি যে ছোট ছোট কিছু উদ্ভাবনী জায়গাগুলোতে কিছু কিছু ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে কিছু অর্থনীতিকে চাঙ্গা করার কিছু পদক্ষেপ আমরা দেখতে পাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ব্যবসার পরিবেশ সহজ করার ক্ষেত্রে অনেকগুলো মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন পদক্ষেপ রয়েছে, যেখানে সমন্বয়হীনতা নাই। আবার পরিচালন বাজেটে যদি আমরা দেখি যে এবছরই 55,000 কোটি টাকা বাড়ানো হলো, তাহলে আমলাতান্ত্রিক জটিলতা কেন? এই প্রসঙ্গে আসছে আপনার কাছে অধ্যাপক ওয়ারিসুল করিম। আপনাকে যদি জিজ্ঞেস করি যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যে 3,16,000 কোটি টাকা সব মিলিয়ে লক্ষ্য ধরা হলো, যেখানে প্রতি বছরই এডিপি বাস্তবায়নে মন্থর গতি, গুণগত মান রক্ষা করা হয় না। এডিপি আমরা কখনোই মানে হিস্ট্রিতে 2 লক্ষ সর্বোচ্চ একবার 2,05,000 কোটি টাকা খরচ করা গেছে, এবং এটা খরচ করা এটা আসলে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কিন্তু অত হয় নাই। কারণ আমি সেদিন দেখলাম যে আমাদের এখন প্ল্যানিং কমিশন এবার 1333টা বোধহয় 1330টা প্রজেক্ট অনগোয়িং আছে। এগুলোর টোটাল প্রাক্কলিত ভ্যালু হচ্ছে 18 লাখ কোটি টাকা। এর মধ্যে 8 লক্ষ কোটি টাকা অলরেডি স্পেন্ট। এখন আরও মানে প্রজেক্টগুলো তো লঙ্গার টার্মের। এখন আপনি 3 লক্ষ কোটি টাকার মধ্যে দেখবেন মেজরিটি অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আমি বলি বায়োবিও, মানে ইনট্যাঞ্জিবল বা মানে কাইন্ড অফ ইমাজিনারি হাওয়াই প্রজেক্ট। যেমন ধরুন শেখ হাসিনার সময় ছিল A2I নামে একটা প্রজেক্ট ছিল না, অ্যাক্সেস টু ইনফরমেশন, RTI ছিল। এতে বিভিন্ন মানে মানুষের পকেট ভারী করানোর মতো আপনার NID থেকে শুরু করে মানে মানে এটা স্টোরেজ, ওটা স্টোরেজ, বিভিন্ন ধরনের জায়গায়। এই জায়গাগুলোর টাকা কিন্তু একটাও ফেরত পাওয়া যাবে না। এগুলো ইনভেস্টমেন্টও না, এটা কিন্তু এক্সপেন্ডিচার। এটার নাম হয় এডিপি, আসলে কিন্তু দিচ্ছেন বেতন। সো এডিপির ওই পার্টটা অনেকে মানে ইকোনমিস্টরা বলেন যে কনসামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কিন্তু আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে গিয়ে লোকের কনসামশনকে যে কাটেল করছি, ওই যে আমি ব্রেকের সময় যে বললাম একটা হোয়াইট বোর্ড দরকার সাইমা, আপনি দেখুন আপনার ইনকাম ইকুয়েশনে C ইজ নাম্বার 1 কনসামশন, দেন ইনভেস্টমেন্ট, দেন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আপনি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করার জন্য ট্যাক্স করছেন, ট্যাক্স করলে কী হয়, তার কনসামশন কমে যাচ্ছে, কারণ তার ডিসপোজেবল ইনকাম কমাচ্ছেন। তেলের দাম, ওখানে ইরানে যুদ্ধ হলো, তেলের দাম ও সময় কিন্তু সরকার বাড়ানোর কোনো প্ল্যান ছিল না, তাই না? তখন সে পার লিটার 19 টাকা বাড়ালো। আর কোনো কমানোর লক্ষণ আছে? নেই। এদিন আবার বিদ্যুতের দাম বাড়লো। তো তেল, বিদ্যুৎ, এদিকে ইন্টারেস্ট রেট, এদিকে পে স্কেল আসলে আপনার কর্মচারীরা ধর্মঘট শুরু করবো, আমরাও করবো যে আমাদের বেতনও বাড়াও। প্রসঙ্গ তো তাহলে আবার সেই মূল্যস্ফীতিতে বেতন বাড়ায়, আমি নর্থ সাউথের টিচাররা বলবে না কেন? তার মানে গার্মেন্টসের শ্রমিকরা কেন বলবে না? আমি চাই ঢাকা ইউনিভার্সিটির টিচাররা দে ডিজার্ভ ওয়ে মোর, কারণ দ্য বেস্ট অফ দ্য কান্ট্রি, বেস্ট অফ দ্য বেস্ট, দে গেট টু বি এ স্টুডেন্ট দেয়ার। ওনাদের স্টুডেন্টরাই তো আমাদেরকে শেখাতে পারবে। সেখানে আবার সেখানে যারা অধ্যাপক, অফকোর্স মেধা, যোগ্যতা ইত্যাদি অনুযায়ী, কিন্তু বলছি আর কি যে যখন আপনি ধরুন পুলিশ, বিডিআর, এদের বেতন যখন বাড়বে, তখন যে প্রাইভেট সিকিউরিটি ফোর্সগুলো আমরা যাদেরকে 8,000 9,000 দিয়ে যে এক ধরনের স্লেভারি কায়েম করে রেখেছি, কি বলবো, মানে বাংলাদেশে এখন এমপ্লয়মেন্ট সেক্টরে, সেদিন আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে প্রতি বছর ওয়ার্কফোর্সে 23 লক্ষ তরুণ তরুণী আমাদের এন্টার করে আসে, তার মধ্যে 23,000টাও ডিসেন্ট জব নেই, তাই না? BCS-এ কয়েকটা, বিশ্ববিদ্যালয় কয়েকটা শিক্ষক নেয়, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শখানেক নেয়, MTO কয়টা ব্যাংক 30-35 জন করে, অনেক ব্যাংক তো নেয়ই না। 61টা ব্যাংক আছে, আমি কজনের বিজ্ঞাপন আপনি দেখেন, তাই না? সো ওই যে আত্মীয়তাইতে বড় বড় গ্রুপগুলো, মেঘনা, আপনি MGI-এর কোনো বিজ্ঞাপন আপনি সার্চ করুন, সিটি গ্রুপের, যে সিটি গ্রুপ ম্যানেজমেন্ট, সিটি গ্রুপ ওয়ান অফ দ্য লার্জেস্ট, টার্নওভার 32,000 crore, গ্রামীণ ফোনের ডাবল। ইভেন গ্রামীণ ফোন কবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নিয়েছিল? দিস ইজ সো, মানে একটা এনার্কি, মনে হয় যে দের ইজ নো গভর্নমেন্ট এসব জায়গায় হাত দিচ্ছে না যে তুমি আমার অন্তত কিছু যুবক যুবতীকে চাকরি দাও। আমার ইজিলি ধরুন এই যে শিক্ষা বাজেটটা, 1 টিচার 1 ট্যাব না কিনে তার উচিত ছিল যে এখানে কম্পিটেন্ট, একদম গ্র্যাজুয়েশন করা, মাস্টার্স করা, তাদেরকে হাই পে দিয়ে। আপনার কথার প্রসঙ্গ ধরে বলতে চাই যে এই সরকার তো রাজনৈতিক বেশ কিছু অঙ্গীকার নিয়ে আসছে, নতুন কর্মসংস্থান তৈরি করবে। শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এগুলো যদি ফিল আপ করতো, আমাদের ছেলেমেয়েরা উৎসাহ নিয়ে, স্পেশালি যারা সিঙ্গেল, তারা বলতো আমার কোনো এখন বাচ্চা কাচ্চা নেই। আপনার কথার প্রসঙ্গ ধরে বলি যে এডিপিতে তাহলে লক্ষ্য হওয়া উচিত যে নতুন কর্মসংস্থান তৈরি হতো, কিন্তু সেটা না করে এই সরকার এসে দ্বিতীয় পদ্মা সেতুর মতো প্রকল্পের দিকে এগোচ্ছে। পদ্মা সেতু তাকে ওই যে মানে এগুলো হলো আইকনিক প্রজেক্ট। পদ্মা সেতু হয়তো বা ওই এলাকার মানুষের ভোটের জন্য ধরুন দরকার, এবং পদ্মা সেতুর সাথেও অ্যাগেন আমি রাদার চাই কি জানেন সাইম, আমি একটা প্ল্যান আছে আমি যেটা বিরোধী দলকে দিয়েছি। আমি মনে করি বাংলাদেশে মার্শাল প্ল্যানের মতো এই বাজেটের বাইরে একটা $100 বিলিয়ন আমরা একটা 5 বছর মেয়াদী কাজ নেব।
এটা পুরোটা $100 বিলিয়ন $12.5 লক্ষ কোটি টাকা হয়। সো আপনার কিসের 3 লাখ এডিপি? আমি আরও বেশি খরচ করতে রাজি আছি, এবং সেটা কোত্থেকে আসবে? কিছুটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, আর কিছুটা আমি আমার যারা রেমিটেন্স দেয় তাদেরকে আমি বলবো যে তুমি তো প্রতি মাসে $3 বিলিয়ন করে পাঠাও, 12 মাস বাবা মার জন্য পাঠাও, 1 মাস আমাকে ধার দাও, তাহলে 3 বিলিয়ন করে আমি 5 বছরে তার থেকে 3-5-এ $15 বিলিয়ন পাবো। আমার যারা উন্নয়ন সহযোগী তারা এই যে $5 বিলিয়ন $6 বিলিয়ন প্রজেক্ট আসছে, আমি বলবো আরও $6 বিলিয়ন একটা আমি সাইন করবো, কারণ 1 থেকে 2% ইন্টারেস্ট, এটা না নেওয়াটা একটা অপরাধ হবে, যেখানে আমি 12% 11% বন্ড ইস্যু করছি। সো ইনভেস্টমেন্ট ভালো দরকার। কোথায়? আপনাকে নাম্বার 1 স্কুল কলেজ, যেগুলো আমাদের ডোমেস্টিক, আমাদের ভাগ্য এই মাটি খুঁড়ে বের করতে হবে। এখানে বিদেশ থেকে কতটুকু আনবো? যে আমার প্রায় ওই বাবাটার কথা মনে পড়ে, যে বলেছে যে আমি মারা গেলে তোদের জন্য গোল্ড রেখে গেছি ঘরের পেছনে, যে যদি তোরা মানে কোদাল দিয়ে এটা যদি ডিগ করিস তোরা গোল্ড পাবি। ওরা ডিগ করে দেখে কোনো গোল্ড নাই, যে বুড়া মিয়া আমাকে ব্লাফ দিয়ে গেছে, কিন্তু ওর পরে ওখানে সামান্য ধান টান পড়েছে, গ্রো করেছে। এখন আপনি এই মাটি খুঁড়ে এখান থেকে এমপ্লয়মেন্ট গ্রো করবে, এখান থেকে ট্যাক্স গ্রো করবে, এখান থেকে কনসাম্পশন গ্রো করবে। ট্যাক্স যে মানুষ দেয় না, যেটা সামা বললেন যে ট্যাক্স কিছু দরকার, ট্যাক্স তো সবাই দিচ্ছে। আপনার বাসায় যে ভিক্ষুক সেও ট্যাক্স দিচ্ছে, কারণ বাংলাদেশের টোটাল রেভিনিউর 38-40% আসে তো ভিএটি থেকে, তো ভিএটি তো সবাই দেয়। ইনকাম ট্যাক্স দেয়, লার্জ ট্যাক্স পেইং ইউনিট ছাড়া ধরুন আমাদের স্কয়ার ফার্মা, ইউনিলিভার, মেরিকো, গ্রামীণ ফোন, এরা এবং বিএটি, এরাই কিন্তু বাল্ক অফ দ্য ইনকাম ট্যাক্স দিয়ে দেয়। কে আপনি আমার থেকে আর আপনার থেকে আমার থেকে যেটা নেয়, বিশেষ আমাদের থেকে নেয়, এটা ঠিক গভর্নমেন্টের ইনকাম। ডক্টর বিদিশা থেকে আপনি যেটা নেন এটা ব্লাফ, এটা কোনো ইনকামই না, কারণ ওনার বেতনটাও সরকার দিচ্ছে, আবার ওনার থেকে ওনার হাতে যাওয়ার আগে আমরা আবারও আসবো তখন। সাইমা, এটা ভালো হতো না ইউজিসি আপনাকে যে 1100 কোটি টাকা দেয়, 100 কোটি কম দিলেও কিন্তু আপনার বেতনটা অযথা ধরে তারা 1,80,000, আপনাকে হাতে দেয় 1,40,000। এটা 1,40,000 ইটস জাস্ট এ নাম্বার। আমরা যদি একটু আলোচনায় থাকি যে দেন সেও গভর্নমেন্ট, যে নেয় সেও গভর্নমেন্ট। এডিপির কর্মসূচি আসলে কেমন হওয়া উচিত? আর আগামী দিনগুলোতে উনি বলেছেন প্রজেক্ট সিলেকশন, শি ইজ অ্যান ইকোনমিস্ট, উনি জানেন, ওনারা তো ইভেন ইকোনমিক অ্যানালিসিস আমাদেরকে শেখাতে পারবেন, যে শ্যাডো প্রাইসিং করে, যে শুধু ফাইন্যান্সিয়াল কস্ট বেনিফিট না, ইকোনমিক, এনভায়রনমেন্টাল, পলিটিক্যাল, সোশ্যাল, অল সোর্স অফ ইভ্যালুয়েশন করে। আমি মনে করি এখন যে 1333টা আছে, আমি হলে অর্ধেক বাদ দিয়ে দিতে পারি। এগুলো মিনিংলেস, বাংলাদেশের উপর বার্ডেন হবে। আপনার যা অ্যাসপিরেশনাল, আপনি যা ওই যে উইশ, সব কি কমার্শিয়াল সেন্স মেক করে, তাই না? কমার্স ইজ কমার্স। সো সেখানে আপনাকে নিরেট যে নাম্বার 1 এই টাকাটা আমার মানে পে করে আনতে হয়, এটা ধার করা টাকা। ওই যে আমাদের হিটের সময় প্রোগ্রাম বলেছেন, এটা লোনের টাকা, এটা পবিত্র, এটা আপনি আল্লাহর ওয়াস্তে এটাকে আপনি ইনকাম মনে করবেন না। টাকাটা যদি লোনেরই হয় তাহলে আমাদের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত, যে যতটাই না রাজনৈতিক অঙ্গীকার হোক, আমরা নতুন কর্মসংস্থান তৈরি না করে কেন দ্বিতীয় পদ্মা সেতুতে যাব? বিদেশি অর্থায়ন নিয়ে বা কিভাবে আসবে? আপনার কাছে নেক্সট প্রশ্ন নিয়ে আসছি। আমরা একটু সামাজিক সুরক্ষা খাত নিয়ে কথা বলতে চাই। যে বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে 100-রও বেশি সামাজিক সুরক্ষা খাতে কর্মসূচি ছিল, সেটার ব্যবস্থাপনাটা অনেক নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে গেছে, দক্ষ ব্যবস্থাপনার বিশাল ঘাটতি ছিল, অর্থের অপচয় হয়েছে। এই সরকার এসে খানিকটা এটাকে একটু রিশিডিউল করলো, 8টা নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সামাজিক খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এটার সুফল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? একটি বিষয় হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতের কিন্তু বরাদ্দটা নিয়ে আমার মনে হয় যে বরাদ্দ বাড়া নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথা বলবো না, কারণ আমরা কিন্তু সবসময় সেটা চাই। আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই এবং অর্থনীতিবিদরাও চায়। যেটা বিষয় সেটা হচ্ছে আমরা বলি ইনক্লুশনের এবং এক্সক্লুশনের, অর্থাৎ যার পাওয়ার কথা না সে পাচ্ছে এবং যার পাওয়ার কথা সে পাচ্ছে না। তো এই জায়গাটাকে আমাদের যদি এটার কারণেই কিন্তু সমস্যাটা, এবং এই সমস্যাটার আরেকটা বাড়ে যখন অনেক বেশি কর্মসূচি থাকে, তখন প্রত্যেকটা কর্মসূচিতে ইনক্লুশনের আর এক্সক্লুশনের সব কিছু মিলিয়ে, এবং দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে আমি সামাজিক সুরক্ষা খাত নিয়ে কিছু কাজ করার সময় দেখেছিলাম যে বেনিফিশিয়ারি সিলেকশন, অর্থাৎ কে পাবে, সুবিধাভোগী কে হবে, সেটি করবার জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হতো সেই প্রক্রিয়াগুলো কিন্তু অনেক পুরনো। তো এখন আমাদের কিন্তু একটা NSSS বলে একটা কর্মসূচি ছিল, হ্যাঁ, এবং সেখানে কিন্তু সেটার একটা কিন্তু কম্প্রিহেন্সিভ একটা কর্মসূচি ছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই, আমরা দেখিনি এটা। তো এখন যে বিষয়টা হচ্ছে মোটা দাগে খুব ছোট করে যদি বলি, সামাজিক সুরক্ষা খাত নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, নতুন কিছু কর্মসূচির কথা আমরা দেখেছি, সেটাকে আমি বলবো যে আমি ইতিবাচক দিক দিয়ে দেখছি, বিশেষ করে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে যে নারীদেরকে কেন্দ্রে এনে তাদেরকে ক্ষমতায়নের একটা চেষ্টা। এখানে আমার মূল বিষয়টা সেটা হচ্ছে যে ডিজিটাল সোশ্যাল রেজিস্ট্রির কথা বলা হয়েছে, এটা
কিন্তু খুব জরুরি। এবং এই কথাটি ডক্টর ওয়ারেস যে কথাটি বলছিলেন যে ন্যাশনাল আইডির সাথে যুক্ত করা, সেই রকম এবং ভোটার আইডি এবং ন্যাশনাল আইডি সেভাবে যে যুক্ত করা, যে বিষয়টা টিন নাম্বারটাকে যুক্ত করা, সেই ধরনের প্রক্রিয়াতেই ন্যাশনাল আইডি যেটা আছে সেই ন্যাশনাল আইডির সাথে ডিজিটাল সোশ্যাল রেজিস্ট্রির মাধ্যমে একটা ম্যাপিং করা, এবং এই ম্যাপিং করলে এই যে ইনক্লুশন এরর এক্সক্লুশন এরর এটা অনেক কমে আসবে। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক সুরক্ষা খাতে এত কর্মসূচি আছে, কিন্তু আপনি যদি দেখেন শহরের দরিদ্র মানুষ, বিশেষ করে বস্তিবাসী মানুষ, তাদের জন্য কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচির কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এই জায়গাটাতে আমার মনে হয় খুব বড় ধরনের একটা গুরুত্বের দরকার আছে, এবং আমি মনে করি যে নতুন কর্মসূচিগুলোকে যদি ঢেলে সাজানো হয়, NSSটার পরিবর্তে যদি ভিন্নভাবেও চিন্তা করা হয় ডিজিটাল সোশ্যাল রেজিস্ট্রির মাধ্যমে, তাহলে কিন্তু শহরাঞ্চলের দরিদ্রদেরকে চিন্তা করে কাজ করতে হবে। এবং এখানে সামাজিক সুরক্ষার বিষয়টা কিন্তু শুধুমাত্র তাদেরকে কিছু অর্থকড়ি দেওয়া সেটা না, তাদেরকে স্বাবলম্বী তৈরি। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে স্বাধীনতার প্রায় 6 দশক আমরা পার করলাম, এখনো কি মাসে মাসে কিছু টাকা পয়সা অর্থকড়ি দিয়ে নারীদের ক্ষমতায়ন আমরা কতটুকু এইভাবে নিশ্চিত করব, যেখানে তাদের ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আমরা নিচ্ছি না, উদ্যোক্তা হিসেবে তৈরি করার কার্যকর কোনো পদক্ষেপ নেই, যেগুলো আছে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে সমন্বয়হীনতার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যদি নারীদের কথা বলেন, তখন আমি যেটা বলবো যে সেখানে বিষয়টা আরেকটু ডিটেইলে বলার আছে। সেই জায়গাগুলোতে আসলে যেটা প্রশিক্ষণ কর্মসূচি সেগুলো হচ্ছে সেগুলো শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট কিনা, কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে। শুধু প্রশিক্ষণ দিলেই কিন্তু হবে না। আর প্রশিক্ষণগুলো যদি আপনি দেখেন, প্রশিক্ষণগুলোর অনেক কিছুরই কিন্তু অ্যাক্রিডিটেশন নাই, এবং অনেক সময় দেখা যায় যে প্রশিক্ষণগুলো আসলে প্রশিক্ষণ নেওয়ার পরে সেটা যদি কোনো সুফল না আসে, তাহলে তো সেই প্রশিক্ষণের আসলে মানে নেই। সুতরাং প্রশিক্ষণ কাজগুলোতে বড় ধরনের একটা পরিবর্তনের দরকার আছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো সামাজিক সুরক্ষার যে জায়গাটা, সেখানে আসলে যেটা একটা গ্র্যাজুয়েশন করার জন্য, অর্থাৎ তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যে একটা কর্মস্পৃহা আছে, তাদেরকে কিন্তু আমরা স্বাবলম্বী করতে পারি। আমরা সেটা বিশ্বাস করি, নতুন সরকার বাস্তবতার আলোকে হয়তো সেই ধরনের কর্মসূচি গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অধ্যাপক ওয়ারেস, আপনার কাছে একটু সংক্ষিপ্তভাবে যদি জানতে চাই যে যেটা বললেন 1-2% লোনে যদি আমরা টাকা পাই, তাহলে এটা আমাদের জন্য একটা ব্লেসিং যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি। কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক এখন বাংলাদেশকে টাকা দিতে চাচ্ছে না। কিন্তু ওরা যদি দেখে গভর্নেন্স ইমপ্রুভ করছে, ওদেরকে আরেকটা কথা যে একটা কমপ্লেন ওরা করে যে তোমার ট্যাক্স টু জিডিপি রেশিও কম, তুমি ট্যাক্স ওয়েভার দিয়ে দিচ্ছ, যে ট্যাক্সের চেয়ে ওয়েভারের পরিমাণ বেশি। এটা সিপিডিও একটা এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, আমি নিজেও কোট করেছি, যে আপনি যদি এক্সিস্টিং লুপহোলসগুলো বন্ধ করেন, তাহলে বেসড অন ডিফারেন্ট এস্টিমেটস অ্যাবাউট 1,05,000 কোটি থেকে 2 লক্ষ কোটি টাকা এক্সট্রা রেভিনিউ আর্ন করা পসিবল। সো ওদেরকে আরেকটা কথা ভালো করে বলা দরকার, উই নিড টু টেল দেম ব্যাক যে নো, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও এটা কম না। আমি কিন্তু অ্যাশেম না, আমি বারবার আমাদের 18 কোটি মানুষকে, আপনি প্রত্যেকটা মিনিস্টার বলছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কম, আর একটু ট্যাক্স দেন। ওই যে বললাম যে বাবা ট্যাক্স তো দিচ্ছি, ট্যাক্স আমরা অনেকে দিচ্ছে না, সেখানে যাও তুমি। ওই যে ধরুন যেই বাড়িওয়ালা 18 থেকে 20টা অ্যাপার্টমেন্টের মালিক, তার যে ভাড়া ইনকাম, তার নিজেরই ট্যাক্স দেয় না। আচ্ছা, এখন কি করা যায়? যদি ওই ধরনের আপনি বড় ধরনের মেগা আমি এটা নাম দিয়েছিলাম গ্র্যান্ড ইকোনমিক এমানসিপেশন প্ল্যান, GEEP, একদম একটা মার্শাল প্ল্যানের মতো, যে আমরা সবগুলো স্কুলকে আমরা সেখানে প্রথমে রিপেয়ার, সেখানে হস্টেল আছে কিনা, ওয়াশরুম আছে কিনা, ল্যাব আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, ক্লাসরুম, ফার্নিচার, স্মার্ট ক্লাসরুম, AI, বর্তমান প্রধানমন্ত্রী যা বলছেন, এটা যে আমি স্কুল থেকে শুরু করি, দেন কলেজগুলো, দেন ইউনিভার্সিটিগুলো, এই ঢাকা ইউনিভার্সিটিতে অসাধারণ কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ আছে, এবং ইনভেস্টমেন্ট থেকে রিটার্নও অনেক। আমি আপনাকে যদি আর 1 মিনিট সময় দিয়ে বলি যে বিদেশি অর্থায়নের সম্ভাবনা কতটুকু, যদি না পাই তাহলে ঘাটতি বাজেটের অবস্থা কি দাঁড়াবে, এডিপি বাস্তবায়ন সহ সার্বিক বাজেটের পরিস্থিতি কি দাঁড়াতে পারে? এটা একটা আর্মাগেডন। আমরা যেভাবে যাচ্ছি, প্রতি বছর 3 লাখ কোটি টাকা করে লোন কোনোভাবে আনঅ্যাভয়েডেবল, ওই যে বললাম যে কটা এক্সপেন্ডিচার আছে একটাতেও কমানোর কোনো স্কোপ নেই, বুঝছেন? 20,000 করে প্রত্যেকবার বাড়বে। আর যদি ফ্যামিলি কার্ড কোনোভাবে যদি অ্যাকর্ডিং টু দ্য প্রাইম মিনিস্টার্স প্রপোজাল যে 4 কোটি ফ্যামিলিকে যদি দেনি, আমরা 3 জনও কিন্তু 3টা পাবো। যদিও আমার মনে হয় উনি যদিও বলেননি, উনি সরে আসছেন এটা থেকে, কারণ এখন ওনারা বিভিন্ন ক্রাইটেরিয়া দেখছেন যে এগুলো মিট করতে হবে। আশা করি কিছুটা গুড সেন্স উইল প্রিভেইল। তারপরেও সেখানে প্রায় 30-40 হাজার কোটি টাকা লাগবে।
এই যে ফার্মার্স কার্ডে লাগবে আরও আপাতত 1,500 কোটি, এভাবে মানে ওনার এই যে 8টা বলেছেন, এই 8টাতে কমপক্ষে আরও 60-70 হাজার করে অ্যান্ড রাইজিং, কারণ 700 টাকা এখন দিচ্ছেন, আগামীবার 1,000 টাকা, আগামীবার 1,200 টাকা। একসময় এই দেশে 2 থেকে 2.5 লাখ কোটি টাকা শুধু সোশ্যাল সেফটি নেটেই দরকার হবে। এখন এটার উপায় একটা, ট্যাক্সটা কমিয়ে আনো বাবা, ট্যাক্স এবং ভিএটি দুইটাই কমিয়ে আনো। অধ্যাপক কমিয়ে ওয়ারেস, এনে আপনার বেশি সাথে আমরা আদায় করো। তাল মিলে বলতে চাই, আমরা কমলে পরে আশাবাদী ওরা হতে grow চাই। করতো। নানাবাদী চ্যালেঞ্জ, হ্যাঁ। নানামুখী চ্যালেঞ্জ থাকবে, সেটা সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারে, কিভাবে মোকাবেলা করতে পারে। আমরা বাজেটের বাস্তবায়ন চাই যে জনকল্যাণমুখী একটা আমরা পরিবেশ দোয়া তৈরি করি হোক। সেটা, I would আর say। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মিড দ্য পিপলের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।